আয়েশা বেগম চোখ রাঙিয়ে বললেন, সব তোমার ইচ্ছা মতো হবে না আহাত। এই বিয়ে তোমার করতেই হবে। অনেক কথা শুনেছি, তোমার আর না। আর তুমি যদি আবার বিদেশে যাওয়ার কথা ভাবো তাহলে আমার মরা মুখ দেখবে। আয়েশা বেগমের কথাগুলো বলে রুমের ভেতর চলে গেলেন। থ হয়ে দাঁড়িয়েছে। আয়েশা বেগমের বলা শেষ বাক্যটা তার মাথায় গেঁথে গেছে। সে আর কিছু না বলে রুমের দিকে চলে গেল। রুহি হাসি দিয়ে বলল, আম্মু একদম ফর্মে চলে এসেছে। সকালবেলা হসপিটালে যেতে দেরি হয়ে যাওয়ায় সৃজা দ্রুত রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির সামনে পড়তে যাবে, তার আগে কেউ তাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। সৃজা কিছুটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। সে চোখ খুলে দেখলো মোহিত তার সামনে দাঁড়িয়ে আছে। সৃজার চোখ খুলতে মোহিত বলল, মাথায় সমস্যা আছে নাকি আপনার? এভাবে কে রাস্তা পার হয়? এক্ষুনি তো একটা বিপদ ঘটেছে তো। সৃজা কিছুক্ষণ মোহিতের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, থ্যাঙ্কস আমাকে এমন একটা দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। তবে আমাকে যে কালির তারা বলে তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। সৃজার কথায় মোহিত মুচকি হেসে বলল, ভুল বললেন। এখন তো আপনাকে কেউ কালির তারা বলছে না। আগে ছিলেন। পাস্ট ইজ পাস্ট। এখন তো আপনাকে দেখলে বলতে ইচ্ছে করে, হে সুন্দরী, আপনি আমার হবেন কি? মোহিতের কথা শুনে সৃজা চোখ বড় বড় করে তার দিকে তাকালো। মোহিতের পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনাকে সেই দিন দেখার পর থেকে। এই যে ভাই, এইসব ফ্ল্যাট করা বাদ দেন। আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই ভাই আবার কি? হতে চাই জামাই, বানিয়ে দিচ্ছে ভাই। আর ফ্ল্যাট কে করতেছে? যা বললাম সত্যি বললাম। হ্যাঁ বুঝেছি, আপনি অনেক সত্যবাদী। তবে আমার এখন এইসব শোনার টাইম নেই। আমার লেট হয়ে যাচ্ছে। সৃজা কথাগুলো বলে চলে যেতে গেলে মোহিত বলল, চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। আরে এত কথা না বলে চলুন তো, না হলে আরও লেট হয়ে যাবে। সৃজা তার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেশ দেরি হয়ে গেছে, তাই সে মোহিতের সাথে যেতে রাজি হলো। মোহিত গাড়ি নিয়ে হসপিটালের সামনে এসে দাঁড়ালো। সৃজা গাড়ি থেকে নেমে বলল, থ্যাংক ইউ। কথা বলি সে এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল। মোহিতকে কিছু বলার সুযোগটাও দিল না। মোহিত মুখ গোমরা করে বলল, ধ্যাৎ, এ কেমন মেয়ে? কিছু বলতে পারলাম না, তার আগেই চলে গেল। জয় রুহির সামনে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, রুহি, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ আমার এই ভালোবাসা তুই গ্রহণ কর। রুহি অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে কি সূর্য উল্টো দিকে উঠলো নাকি? জয় মৃদু হেসে বলল, না, ঠিক দিকেই উঠেছে। আজকে অনেক সাহস সঞ্চয় করে তোকে কথাটা বলেই ফেললাম, কারণ আমি এর আগে বুঝতাম না তুই আসলে আমাকে পছন্দ করিস নাকি। তবে এই কিছুদিন বুঝে গেছি তুই আমাকেও পছন্দ করিস, তাই ভাবলাম বলেই ফেলি না হয়। রুহি জয়ের হাত থেকে গোলাপটা নিয়ে বলল, আপনার ভালোবাসা গ্রহণ করিলাম জনাব। তোয়া হাততালি দিয়ে বলল, যাক, এতদিনে আমাদের জয়সাপ বিড়াল থেকে সিংহতে পরিণত হয়েছে তাহলে। তোহার কথাই সবাই হেসে দিল। জয় হাসি দিয়ে লজ্জায় মাথা চুলকাচ্ছে। কি রে সৃজা, তোর আজকে এত দেরি হলো কেন? ত্রিধা সব ঘটনা ত্রিধাকে বলল। ত্রিধা সবটা শুনে বলল, কি মোহিত তোকে এসব বলেছে? হ্যাঁ রে, আরে বুঝিস না, ফ্ল্যাট করতেছিল। এইসব আমি ভালো করেই জানি। মোহিত ফ্লার্ট করার মতো ছেলেই না। দেখ, যদি তোকে পছন্দ করে তাহলে সব পাকা করে ফেল। ছেলে কিন্তু মন্দ না, তোর সাথে ঝগড়া করার এনার্জিও আছে। আপাতত এসব বাদ দে, তোর কথা বল। বিয়ে তো ঠিক হয়ে গেল, তা আহাজিদের সাথে কথা হয়েছে? ও আমার সাথে কথা বলা তো দূরে থাক, কালকে আমাদের বাড়িতে এসে একটা কথাও বলেনি। শুধু আম্মুকে এসে সালাম করেছিল মনে হয়। আমি তো জানি ও বিয়েতে রাজি না, আন্টি জোর করায় রাজি হয়েছে। তবে যাই হোক, বিয়েটা ভালোই ভালো হয়ে যাক, তারপর ওর 12টা আমি বাজাবো। এত কিসের ইগো? ত্রিধার কথা শুনে সৃজা হেসে দিল। দিদাও তার সাথে হাসলো। হাত অফিসে তার কেবিনে আনমনে বসে আছে। সবকিছু কেমন যেন বিরক্ত লাগছে তার কাছে। সে দিদাকে বিয়েটা করতে চাচ্ছে না, কিন্তু বিয়েটা ভাঙা তার পক্ষে সম্ভব না, কারণ আয়েশা বেগম যা বলেছেন সে কোনোভাবেই তার মাকে হারাতে চায় না। আম্মু যে কেন বললো এই কথা? তাহলে তো কিছু করতে পারতাম। এখন তো আর কিছু করার সম্ভব না। আমি কি সবটা ভুলে ত্রিধাকে মেনে নিতে পারবো? তা তো মনে হয় না আমার। যা থেকে আমার মন একবার উঠে যায়, তাতে আর কখনো আমার মন আসে না। ত্রিধাকে আমি যতটা ভালোবাসি ঠিক ততটাই ঘৃণা করি। কি যে করবো কিছুই মাথা আসছে না।
হাত কথাগুলো বলে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। এশা মলিন মুখ করে লাইব্রেরিতে বসে আছে। ভার্সিটিতে কখন ছুটি হয়ে গেছে, কিন্তু তার বাড়ি যেতে মন চাইছে না। অয়ন এশাকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে এসে দেখলো এশা বসে আছে। অয়ন বুঝতে পেরেছে এসে কিছু নিয়ে আপসেট। এশার ভার্সিটিতে আসার পর থেকেই সে খেয়াল করেছে এশার মন ভালো নেই। অয়ন গিয়ে এশার পাশে বসলো। অয়নকে দেখে এশা বলল, তুই এখানে কি করছিস? ভার্সিটি থেকে ছুটি হয়ে গেছে? সেম প্রশ্ন, আমি তোকে করি। আমি তো এমনিই বসে আছি, একটু পরে চলে যাব। এসব না বলে সত্যটা বল এসা। এশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আহাতের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে বিয়ে। অয়ন কিছুক্ষণ এশার দিকে তাকিয়ে থেকে বলল, হাতকে নিয়ে এসব ভাবা বাদ দিয়ে নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নে। একতরফা ভালোবাসা শুধু কষ্টই দেয়, আর কিছু দিতে পারি না। অয়নের কথা শুনে এসে কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর মলিন হাসি দিয়ে বলল, তাহলে তুই কেন এখনো আমার অপেক্ষায় বসে আছিস? এশার কথা শুনে চমকে গেল অয়ন। সে এশার দিকে তাকাতেই দেখলো এশা তার দিকে তাকিয়ে আছে। অয়ন কিছু বলতে গিয়েও থেমে গেল। এশা মৃদু হেসে বলল, অয়ন, আমি বাচ্চা না, এতটুকু বোঝার ক্ষমতা আছে আমার। আর প্রতিটা মেয়ের ক্ষমতা থাকে আমার জানা মতে। কোন ছেলে তার দিকে কেমন চোখে দেখছে তা সে বুঝতে পারে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, সব যখন বুঝিসই তাহলে মনে নিতে সমস্যা কি? মেনে নিব, কিন্তু কিভাবে? যখন থেকে ভালোবাসা বলে যে একটা বিষয় আছে তা বুঝতে শিখেছি, তখন থেকে শুধু একজনকেই ভালোবেসে গেছি। এত সহজে তাকে ভুলে আর একজনকে কিভাবে আপন করব? অয়ন এশার হাত জোড়া ধরে বলল, বিশ্বাস রাখতে পারিস, এই হাত আমি কখনো ছাড়বো না। শুধু তুই আমাকে একটিবার ভালোবাস। আমি কখনোই আহাদের জায়গা নিতে চাইবো না। তবে আহাদকে যতটা ভালোবাসিস তার থেকে না হয় কিছুটা আমায় ভালোবাসিস, তাহলে আমার হবে। এশা কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এশা অয়নের থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে সামলে বলল, পারবো না রে, আহাতকে ভুলে যাওয়া এতটা সহজও হবে না আমার জন্য, তবে চেষ্টা করব। অয়ন আর কিছু না বলে এশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুই তো কালকে আমায় জ্ঞান দিলি যে মেয়ে দেখতে গেলেই বিয়ে হয়ে যাবে না, কিন্তু আমার তো বিয়ে পাকা করে চলে এসেছে। আহাদের কথা শুনে মোহিত বলল, আরে পাত্রী যে ত্রিধা তা কে জানতো। তবে আমি অনেক খুশি, অবশেষে তোদের বিয়েটা হচ্ছে। আহাদ চোখ রাঙিয়ে মোহিতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুই তো খুশি হবি, তুই তো আমার বন্ধু নাম শত্রু। আরে ভাই, এখন এসব বাদ দে। দেখ, ত্রিধা অনেক ভালো মেয়ে, তোকে অনেক ভালোবাসবে, তাই আর কষ্ট দিস না ওকে, বিয়েটা করে ফেল। আহাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ে তো করতে হবে, আম্মু যা সিনেমার ডায়লগ বলা শুরু করেছে। আহাদের কথা শুনে মোহিত হেসে দিল। আহাদ কিছু না বলে চল শক্ত করে বসে রইল। শপিং মলে ঘুরছে, সাথে আইসক্রিম খাচ্ছে রুহি আর তোহা। রুহি হাসি থামিয়ে বলল, আজকে আমার সবচেয়ে খুশির দিন। ওই হাদারাম শেষমেশ মুখ খুলে বলতে তো পারলো। তোহা হাসি দিয়ে বলল, আসলে রে, বেচারা কবে থেকে চেষ্টা করতে করতে আজকে সাকসেসফুল হয়েছে। আদি নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে শপিং মলে এসে রুহি আর তোহার সামনে এসে হাজির। আদি তোহার দিকে তাকিয়ে বলল, এ তো দেখি মেঘনা চাইতেই জল। আদির কথা শুনে তোহা ভ্রু কুঁচকে বলল, এটা বলে কি মিন করলেন? আমাদের আবার দেখা হয়ে গেল, তবে কাবাব মে হাড্ডি সঙ্গেই আছে। দ্বিতীয় বাক্যটি রুহির দিকে তাকিয়ে বলল আদি। রুহি শয়তানি হাসি দিয়ে বলল, তোকে খাসি তো খালি খালি বলি না আমি। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করতে এসে আমারে সাইড করে দিয়েছিস, মানে তোর তো দেখছি সাহসের কমতি নেই। আদি রুহির কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, সবাই সেট হয়ে যাচ্ছে, আমারটা আটকে না রেখে এগিয়ে দিলেই তো পারিস। নিয়ে যা ভাই, তোরা দুজন ঘুরতে থাক, আমি বরং বাড়ি যাই। রুহি যেতে চাইলে তোহা বলল, না রুহি, আমি তোর সাথে এসেছি, তোর সাথেই যাব। আর মিস্টার আদি, আমার এসব প্রেম করার কোনো শখ নেই। বিয়ে করার ইচ্ছে থাকলে আসবেন। সো বাই। তোহা কথাগুলো বলে রুহির হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আদি মুচকি এসে বলল, আই লাইক ইউর অ্যাটিটিউড তোহা জান। আদি থেকে কিছুটা দূরে যেতেই রুহি বলল, তোহা, আদি কিন্তু প্রেম করে ছেড়ে দেওয়ার মতো ছেলে না, ও তোকে ঠিকই আগলে রাখবে। আমি প্রেম করতে চাই না রে, করলে একেবারে বিয়েই করব। তোর ভাই যদি ততদিন ওয়েট করতে পারে তাহলে বলিস। রুহি হাসি দিয়ে বলল, আচ্ছা, তুই যা বলছি তাই হবে। দূর, আমাদের দুজনের বাড়ি উল্টো দিকে না হলেও পারতো, তাহলে তো একসাথে যেতে পারতাম।
ত্রিধার কথা শুনে ত্রিধা মুখ মলিন করে বলল, আসলেই রে, ঠিক বলেছিস। আচ্ছা শোন, ভালোই রাত হয়ে গেছে, তুই যা, আমিও যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, এখন যাওয়া উচিত। সৃজা চলে গেল। ত্রিধা কিছুটা হেঁটে একটা রিক্সা দেখতে পেল। সে যেই রিক্সার কাছে যেতে যাবে ঠিক তখনই সেখানে আহাদ এসে হাজির হলো। সে আহাদকে দেখে খানিকটা চমকে গেল, তারপর ভ্রু উঁচিয়ে বলল, আহাদ তুমি এখানে? কেন, এখানে আসা নিষেধ নাকি? না, তোমাকে তো আমার হসপিটালের আশেপাশে কখনো দেখা যায় না, তাই বললাম আর কি। আহাদ দাঁতে দাঁত চেপে বলল, এত কথা না বলে আমার সাথে চলুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি, তোমার আমার সাথে কথা আছে? আমি কি ভুল শুনলাম নাকি? আহাদ চোখ রাঙিয়ে ত্রিধার দিকে তাকিয়ে আছে। ত্রিধা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিস্টার খান, আপনার এইসব চোখ রাঙানোতে না আমি ভয় পাই না। আপনি হয়তো তা ভালো করেই জানেন। অনেক বছর পর ত্রিধার মুখে এই ডাকটা শুনে আহাদের বেশ ভালো লাগলো। সে শান্ত গলায় বলল, এত কথা না বলে আমার সাথে গেলেই তো হয়, মেরে তো আর ফেলবো না আপনাকে। চাইলে মেরে ফেলতে পারো, তোমার হাতে মরতেও আমার কোনো কষ্ট নেই। আহাদ আর কিছু না বলে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বলল, চাইলে আমার সাথে আসেন, নাহলে ভাগাড়ে যান। আহাদের কথা শুনে ত্রিধা হেসে দিল। তারপর আহাদের পিছনে হাঁটা শুরু করলো। আহাদ একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। ত্রিধাও তার সাথে গেল। দুজন মুখোমুখি বসে আছে। ত্রিধা ভ্রু কুচকে বলল, এমন বসে থাকার জন্য নিয়ে এসেছো এখানে? অনেক রাত হয়ে গেছে, একে একে আমার বাড়ি যেতে সমস্যা হবে। আমি আপনার মতো অপক্ষ না, আমি আপনাকে এত রাতে একা যেতে দিব না, আমি গিয়েই পৌঁছে দিয়ে আসবো। ত্রিধা চোখ রাঙিয়ে বলল, আমি অপরিপক্ক? অবভিয়াসলি। আহাদ, রাগ উঠিও না আমার। ওকে, এসব বাদ দেন, আমি যা বলতে চাচ্ছি তা শুনুন। হ্যাঁ, তোমার কথা শুনতেই তো বসে আছি। ত্রিধা আহাদের কথা শোনার জন্য খুব আগ্রহ নিয়ে বসলো। আহাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের বিয়েটা ভেঙে ফেলুন। আহাদের কথা শুনতেই ত্রিধার মেজাজ গেল গরম হয়ে। তাও সে নিজেকে শান্ত রেখে বলল, এটা বলতে এসেছিলে? হ্যাঁ। ত্রিধা হাসি দিয়ে বলল, সরি, আমি বিয়েটা ভাঙতে পারবো না। আমার তোমার জন্য না এত দরদ নেই যে তুমি বললেই বিয়েটা ভেঙে দিব। আহাদ চোখ রাঙিয়ে ত্রিধার দিকে তাকিয়ে আছে। সে জানতো ত্রিধাকে কিছু বললেও লাভ হবে না। আহাদ উঠে দাঁড়িয়ে বলল, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দেই। তুমি এত কিপটে, আগে তো জানতাম না। মানে? এত রাতে কাউকে এমন রেস্টুরেন্টে এনে কিছু খাইয়ে চলে যেতে চাচ্ছ? আহাদ আবার বসে পড়ল। মেনু কার্ড ত্রিধার দিকে এগিয়ে দিয়ে বলল, যা খাবেন অর্ডার করুন। চলো দুজনে বিরিয়ানি খাই, অনেক বছর একসাথে আমাদের পছন্দের খাবার খাওয়া হয় না। আহাদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ত্রিধা হাসি দিয়ে বিরিয়ানি অর্ডার করলো। দুজনেই খাওয়া শেষ হলে আহাদ বিল দিতে গেলে ত্রিধা বলল, আজ না হয় আমিই দেই। না, আমিই দিব, কারণ আপনি আমাকে কিপটে বলেছেন। ত্রিধা হাসি দিয়ে বলল, আরে ওটা তো আমি মজা করে বলেছি। যাই বলুন, বিল আমিই দিব। ওকে দাও, আমার টাকাটা বেঁচে গেল। কথাটা বলেই ত্রিধা রেস্টুরেন্টের বাইরে চলে গেল। আহাদ বিল দিয়ে গাড়িতে উঠে বলল, উঠুন। ত্রিধা গাড়িতে উঠতেই আহাদ গাড়ি চালানো শুরু করলো। দুজনের মাঝেই নিরাপত্তা। হঠাৎ ত্রিধা হাসতে হাসতে বলল, আহারে আমার হবু বর বেচারা বিয়ে ভাঙতে আমাকে বলতে এসছে। আহাদ চল শক্ত করে বলল, কারণ আম্মু আমাকে বলেছে আমি কিছু করলে আম্মু মরা মুখ দেখবো। ত্রিধা হাসি দিয়ে বলল, যাক, ভালোই হয়েছে, আমার কষ্টটা এখন টের পাবে। সবটা জানানোর পরেও তো দূরেই সরিয়ে দিয়েছিলে, এখন বুঝো কেমন লাগে। আহাদ আর কিছু না বলে ড্রাইভ করে মন দিল। সে ত্রিধার বাড়ির সামনে গাড়ি থামালো। আহাদ গাড়ি থামাতেই ত্রিধা আহাদের একটা হাত ধরে বলল, আই রিয়েলি লাভ ইউ আহাদ, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি চাই তুমি যেন আমার জীবনের শেষ ভালোবাসা হও, তাই প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আহাদ আলতো করে ত্রিধার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, অনেক রাত হয়েছে, বাড়ি যান। ত্রিধা আর কিছু না বলে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর চলে গেল। তারপর আহাদ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ত্রিধা গাড়ি স্টার্ট করার আওয়াজ শুনে হাসি দিয়ে বলল, বাহ, বাড়ির ভিতরে আসার পরে গেল। দেখতে দেখতে আহাদ আর ত্রিধার হলুদের দিন চলে আসলো। অনেক চেষ্টা করেও আহাদ বিয়েটা ভাঙতে সক্ষম হয়নি। তাই সে হাল ছেড়ে দিয়ে বিয়েটা মেনে নেওয়ার চেষ্টায় মন নিবেশ করেছে। হলুদ রঙের শাড়ি আর ফুলের গয়না সাজানো হয়েছে ত্রিধাকে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে হলুদ পরি নেমে এসেছে। ত্রিধার আহাদের হলুদের অনুষ্ঠান একসাথে আয়োজন করা হয়েছে। দুজন পাশাপাশি বসে আছে। আহাদ আর চোখে ত্রিধাকে দেখছে, যা ত্রিধা বুঝতে পেরে মিটি হাসছে। ত্রিধা সরাসরি আহাদের দিকে তাকালো। আহাদ সামনে তাকিয়ে বসলো। ত্রিধা এক পলকে আহাদের দিকে তাকিয়ে থেকে বলল, সিম্পল হলুদ রঙের পাঞ্জাবিতেও কোনো ছেলে কি এত সুন্দর লাগতে পারে? ত্রিধার কথা শুনে আহাদ তার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, কি সব বলছেন?
যা শুনেছ তাই বলেছি। আমি তো আর তোমার মতো না যে দেখেও কোনো কমপ্লিমেন্ট দিব না। আপনাকে দেখতেছে কে যে আবার কমপ্লিমেন্টের কথা বলেন? হ্যাঁ, এতক্ষণ যে আর চোখে দেখছিলে তা আমি ভালো করেই জানি। এত ভাব না দেখালেও হবে। আহাত কিছু বলতে গিয়েও থেমে গেল। কি আর বলবে, সে তো আসলে আর চোখে দিদাকে দেখছিল। আজকে দিদাকে এত সুন্দর লাগছে যে তার চোখ সরাতে মন চাইছে না তার দিক থেকে, কিন্তু অজানা এক বাধা তাকে ঘিরে রেখেছে। আদি গিয়ে তোহার পাশে দাঁড়িয়ে বলল, হলুদ লেহেঙ্গাতে কিন্তু বেশ মানিয়েছে তোমাকে। থ্যাঙ্কস। তোহা আদির সাথে কথা বলার মুড নেই, কারণ সেদিন তোহা শপিং মলে ওর কথা বলার পর থেকে আদি একেবারে নিখোঁজ হয়ে গেছিল। আজ আবার দেখা হলো তাদের। আদির ভ্রু উঠিয়ে বলল, আই নো তুমি রাগ করেছো। তোহা ভ্রু কুচকে বলল, আমি কেন রাগ করব? এই তো এতদিন তোমার সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ করবেন না তা তো জানারই কথা। এখনকার ছেলেরা প্রেম করতে আসে, বিয়ে না। আদি হাসি দিয়ে বলল, তোমার ধারণা ভুল। আর তোমার বোন মানে আমার ভাবির বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠেনি। আর শোনো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। তুমি প্রেম করতে চাও না, করো না, তবে বিয়ে কিন্তু আমাকেই করতে হবে, নাইলে কিন্তু কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করব। আদির কথাগুলো বলে মুচকি এসে চলে গেল। তোহার মুখে হাসি ফুটল। এত সুন্দর করে যে সেজে এসেছেন, সব ছেলেরা তো ফিদা হয়ে যাবে, পরে আমার কি হবে? মহিলার কথা শুনে সৃজা তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। এসব ফ্লার্টিং অন্য কারোর সাথে গিয়ে করেন, আমার সাথে না। মোহিত মুখ কুমড়া করে বলল, আপনি আমার মুডটাই নষ্ট করে দেন। হ্যাঁ, যে মুড ভালো করতে পারে তার কাছে যান। না, আপনার কাছেই থাকবো। আপনি না হয় শিখে নিন কীভাবে মুড ভালো করতে হয়। আমার শিখতে বই গেছে। মোহিত সৃজার কানের কাছে গিয়ে বলল, ডাক্তারি তো অনেক করলেন, এখন না হয় একটু প্রেম বিলাস করুন। সৃজা ভ্রু কুচকে বলল, আপনার মতো ইবলিশের সাথে প্রেম বিলাস করার আমার কোনো ইচ্ছা নেই। আমি ইবলিশ? একদম। মোহিত আর কিছু না বলে মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। সৃজা হাসি দিয়ে বলল, টেক ইট ইজি মোহিতজি, আমি মজা করে বলেছি। মোহিতজি, বাহ, সুন্দর লাগলো তো ডাক্তার। আপনি এত কথা না বলে এখন এখান থেকে যান। আমি এখন ত্রিধার কাছে যাব। মোহিত হাসি দিয়ে বলল, আচ্ছা যান, আজকে না হয় আর ডিস্টার্ব করলাম না, কালকে আবার করবো নে। মোহিত কথাগুলো বলে চলে গেল। সৃজা হাসি দিয়ে তিথের কাছে গেল। তোর এখন ভিডিও কল দেওয়ার কি দরকার ছিল জয়? বারে, তুই কেমন সেজেছিস দেখবো না তা? হ্যাঁ, তুই ওই বন্ধুদের নিয়ে বান্দরবনে বান্দর সেজে বসে থাক, আমাকে দেখা লাগবে না। আরে রাগ করছিস কেন? চলে আসবো তো দুদিন পরে। এখন থাকলে ভাইয়ের বিয়েতে থাকতে পারতি না? আমিও এই সুযোগে আব্বু আম্মুর সাথে তোর পরিচয় করিয়ে দিতাম। আচ্ছা, আমি ফিরেই সবার আগে তোর বাবা মার সাথে পরিচয় হব, কথা দিলাম। রুহি আর কিছু না বলে মুখ ভেঙচি কাটলো। জয় মুখ গোমরা করে বলল, এখন একটু হাসি দে, তোকে না হাসলে ভালো লাগে না। রুহি কিছুক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে হেসে দিল। জয় বাঁ পাশের বুকে হাত দিয়ে বলল, হাই, এখানে এসে লাগলো। তারপর দুজন একসাথে হেসে দিল। রুহি কল কাটতেই তোয়া এসে হাজির হলো। কোমরে হাত দিয়ে বলল, আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে প্রেম করতেছিস? তাড়াতাড়ি চল, আমরা একসাথে হলুদ ছোঁয়াবো। আচ্ছা চল। রুহি আর তোহা একসাথে হলুদ লাগানো শুরু করলো আহাদ আর ত্রিধাকে। অনেক আনন্দের সাথে হলুদের দিন পার করলো সকলে। বিয়ের দিন তোহা ত্রিধাকে জড়িয়ে ধরে বলল, অনেক মিস করবো আপু তোকে। ত্রিধা তোহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও অনেক মিস করবো রে তোকে। সৃজা এসে বলল, অনেক দুঃখ প্রকাশ করা হয়েছে, চল এখন আমাদের জিজু তোর জন্য বসে আছে। সৃজা আর তোহা মিলে ত্রিধাকে নিয়ে গেল আহাদের পাশে বসালো। আহাদ ত্রিধার দিকে তাকাতেই দেখলো লাল বেনারসিতে অসাধারণ সুন্দর লাগছে তাকে। আহাদ চোখ সরাতেই মন চাইছে না। ত্রিধা আহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বাহ, তুমি এভাবে তাকিয়ে আছো? আমি তো ধন্য হয়ে গেলাম। ত্রিধার কথা শুনে আহাদ চোখ সরিয়ে ফেললো। নিজেকে সামলে বলল, সুন্দর লাগছে। আহাদের কথা শুনে ত্রিধার মুখে হাসি ফুটলো। কত বছর পর আহাদ তার প্রশংসা করলো। সে আহাদের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, সাদা শেরওয়ানিতেও কিন্তু তোমাকে বেশ মানিয়েছে। আহাদ কিছু না বলে মৃদু হাসল। কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে গেলেন। আহাদ আর ত্রিধার বিয়ে সম্পূর্ণ হলো। ত্রিধার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো, কিন্তু তার মুখে হাসি। আহাদ ভ্রু কুচকে বলল,
কান্না করা কি আছে? আপনার তো খুশি হওয়ার কথা। এটাকে খুশির কান্না বলে। আহাদ আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। সবার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আহাদ আর ত্রিধা দেখছে এশা। তার চোখ ছলছল করছে। চোখ বন্ধ করতেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে জিগের সামলে বলল, আমি কখনোই তোর সুখের জীবনে বাধা হয়ে আসবো না আহাত। আমার ভালোবাসা না হয় অপূর্ণই থাকলো, তোর পূর্ণতায় না হয় আমি পূর্ণ হলাম। এশা কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে এশা। সে নিজের মাঝে নেই। হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিবে এমন সময় অয়ন এসে তার হাত ধরে টেনে রাস্তার অন্য পাশে নিয়ে গেল। তারপর ঠাস করে গালে একটা চোর বসিয়ে দিয়ে অয়ন বলল, কি করছিস এসব তুই? এত মরার শখ জেগেছে তোর? এশা গালে হাত দিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। তারপর নিজেকে সামলে বলল, আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস হয়তো। এশা, আমি তোর চেয়েও খারাপ জায়গায় আছি। নিজের ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে ভালোবাসে তা সহ্য করা কম কষ্টের নয়। আমার মতো মরিচিকার পিছনে ছুটিস না অয়ন, কষ্ট ছাড়া কিছুই পাবি না। অয়ন হাসি দিয়ে বলল, কিছু মানুষ কষ্ট পেয়ে খুশি হয়, ধরে নিয়ে আমি তোদেরই একজন। এসে কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে থেকে বলল, তুই এখানে কি করছিস? এদিকে দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তখনই তোকে দেখলাম। আচ্ছা তাহলে বাড়ি যা, আমিও বাড়ি যাই, ভালো লাগছে না আমার। চল আমি এগিয়ে দিয়ে আসি। দরকার নেই, আমি যেতে পারবো। বেশ কথা না বলে গাড়িতে উঠে বস। এশা আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। অয়ন গাড়ি চালাতে শুরু করলো। এশা, এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করবি না। এশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এশাদের বাড়ির সামনে গাড়ি থামাতেই এশা গাড়ি থেকে নেমে বলল, ভিতরে চল। তোর বাড়িতে কেউ আছে? না, বাবা আর আদি তো আহাদের বিয়ের ওখানে। তাহলে যাও, ঠিক হবে না, তুই যা, আমি পরে আসবো নে। অয়ন গাড়ি চালিয়ে চলে গেল। এশা মৃদু হেসে বলল, ছেলে তো বেশ বুঝদার। এশা বাড়ির ভেতর চলে গেল। খাওয়া দাওয়া শেষ হলে ত্রিধাকে নিয়ে আহাদের বাড়ির দিকে রওনা হলো। আহাদ আর ত্রিধা পাশাপাশি বসে আছে। আদি ড্রাইভ করছে, রুহি তার পাশে সিটে বসে আছে। আদি মন মরা হয়ে দেখে রুহি বলল, কি হয়েছে তোর? জানিস তো, আবার জিজ্ঞেস করছিস কেন? রুহি বুঝতে পারলো তোহাকে নিয়ে যেতে পারিনি দেখে আদির মন খারাপ, কিন্তু তোহা তাদের সাথে আসলে রেহেলা বেগম একা হয়ে যেতেন। রুহি আদিকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না, একদিন পরেই দেখা হবে। আদি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আহাদ ভ্রু কুচকে বলল, তোরা কি ফিসফিস করছিস? তুই আমাদের দিকে মন না দিয়ে ভাবির দিকে দে। আহাদ রুহির কথা শুনে ত্রিধার দিকে তাকিয়ে দেখলো সে হাসছে। আহাদ চোখ রাঙিয়ে বলল, তুই বেশি চালাক হয়ে গেছিস। তা তো আমি জন্ম থেকেই। ত্রিধাকে আহাদের বাড়িতে নিয়ে আসা হলো। ত্রিধাকে দেখে আয়েশা বেগম হাসি দিয়ে বললেন, যাক, আমার ঘরে লক্ষ্মী চলে এসেছে। আহাদ ত্রিধার দিকে তাকিয়ে দেখলো সে হাসছে। আহাদ নিঃশ্বাস ফেলে বলল, আম্মু, সব তো হয়ে গেল, এখন আমি রুমে যাই, আমার অনেক টায়ার্ড লাগছে। পাশ থেকে আদি বলল, এখনই টায়ার্ড হয়ে গেলে হবে নাকি? রাত তো এখনো বাকি আছে। আহাদ চোখ রাঙিয়ে আদির দিকে তাকালো। আদি আর কিছু না বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো। রুহি গিয়ে আদের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তোর যখন এত টায়ার্ড লাগছে, এক কাজ কর, ত্রিধা ভাবিকে কোলে করে তোর রুমে নিয়ে যা। এটা আমার একমাত্র আবদার, আর তোদের কাছে ডিস্টার্ব করবো না। আহাদ চোয়াল শক্ত করে বলল, কি বলছিস এসব? বাড়ি ভর্তি মানুষ, আর আমি ওকে কোলে করে রুমে নিয়ে যাব? আদি হাসি দিয়ে বলল, আরে ভাইয়া, ভাবি তো তোমার বউই, কোলে তুলে নাও, সবাই হাততালি দিবে। ত্রিধা বাধা দিয়ে বলল, আরে না, দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। রুহি ত্রিধার কাঁধে হাত রেখে বলল, আমরা জানি ভাবি, তুমি হেঁটে যেতে পারবে, এটা আমাদের ইচ্ছে। আয়েশা বেগম বললেন, ওরা যখন একবার বলেছে কোলে করে নিয়ে যা না ত্রিধাকে আহাত। সবার জোড়াজুড়িতে আহাত বাধ্য হয়ে ত্রিধাকে কোলে করে তার রুমে নিয়ে গেল। ত্রিধাকে বিছানায় বসিয়ে দরজা লাগাতে গেলে রুহি উকি দিয়ে বলল, অল দ্য বেস্ট। আহাত যেই রুহিকে মারতে যাবে সে দৌড়ে চলে গেল। আহাত দরজা লাগিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে বলল, দেখুন, এসব ওদের কথাই করেছে, আমার কোনো ইন্টারেস্ট নেই আপনাকে কোলে নিয়ে আসার। কথাগুলো বলে আহাত ওয়াশরুমের দিকে চলে যেতে গেলে ত্রিধা আহাদের হাত টেনে ধরল। আহাত দাঁড়িয়ে পড়ল। ত্রিধা তার সামনে দাঁড়িয়ে বলল, আহাদ, আমি জানি তুমি আমাকে এখন সহ্যই করতে পারো না, তবে প্লিজ আমাকে আর আপনি করে বলো না, আগের মতো তুমি করে বলো। সবার আবদার তো মানলে, আমারটা না হয় একটু মানো। আহাত কিছুক্ষণ ত্রিধার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা ঠিক আছে। আহাত ওয়াশরুম থেকে ফ্রেশ হতে চলে গেল। ত্রিধা হাসি দিয়ে বলল, এভাবে আমি আবার তোমার আপন হয়ে যাব।
আহাদ ফ্রেশ হয়ে এসে দেখলো ত্রিধা বিছানায় বসে চকলেট খাচ্ছে, যা দেখে আহাদের মুখে হাসি ফুটলো। ত্রিধা সবসময় চকলেট খুব পছন্দ করে, আগেও বাচ্চাদের মতো চকলেট খেত, এখনও সেই স্বভাবই রয়ে গেছে। আহাদ ত্রিধার সামনে গিয়ে বসে বলল। বয়স তো কম হলো না, এখনো এইভাবে চকলেট খাও? আহাদের মুখে তুমি সম্বোধন শুনে ত্রিধার বেশ ভালো লাগলো। কত বছর পর আহাদ তাকে তুমি করে বলল। ত্রিধা হাসি দিয়ে বলল। বয়স বেড়েছে মিস্টার, কিন্তু মানুষ তো আর পাল্টে যায়নি। আহাদ নিঃশ্বাস ফেলে বলল। এইসব ভারী কहो না, শাড়ি পাল্টে অন্য কিছু পরো, রিল্যাক্স ফিল করবে। ত্রিধা ভ্রু কুচকে বলল। এত কেয়ার? এইটুকু কেয়ার সবার প্রতি দেখানো যায়। আহাদ কথাটা বলে মোবাইল চালাতে শুরু করলো। ত্রিধা বিছানা থেকে নেমে ওয়াশরুম চলে গেল। কিছুক্ষণ পর একটা লাল শাড়ি পরে বের হলো। লাল শাড়িতে অসাধারণ সুন্দর লাগছে ত্রিধাকে। ত্রিধা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল বেনু করতে শুরু করলো। আহাদ ত্রিধাকে দেখতেই ব্যস্ত, যা ত্রিধা ড্রেসিং টেবিলের আয়না থেকে দেখছে। বেনি করা শেষ হলে ত্রিধা বলল। এত দেখলে যে নজর লেগে যাবে। আহাদ আর কিছু না বলে চোখ সরিয়ে ফেললো। ত্রিধা গিয়ে আহাদের পাশে বসে বলল। কি হলো, লজ্জা পেলে নাকি? আহাদ ত্রিধার দিকে তাকিয়ে বলল। তুমি ভাবি আমাকে বশ করার চেষ্টা করতেছো? ত্রিধা ভ্রু কুচকে বলল। মানে? নাহলে ইদানিং এত সুন্দর লাগছে কেন তোমাকে? আহাদের কথা শুনে ত্রিধা হেসে দিল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল। কেন, এর আগে সুন্দর লাগতো না? সুন্দর তো সবসময় লাগে, কিন্তু আগে আমার নিজের প্রতি কন্ট্রোল ছিল। তাকাবো না মানে তাকাবো না, কিন্তু সেই কন্ট্রোল বর্তমানে হারিয়ে ফেলেছি। ত্রিধা কিছুক্ষণ চুপ থেকে বলল। এখন তো বিয়ে হয়ে গিয়েছে আমাদের, তাই হয়তো মনের মাঝ থেকে দ্বিধাবোধটা অনেকটাই কেটে গেছে। সব কিছু এতটা সহজ না ত্রিধা। তুমি আমাকে যা কষ্ট দিয়েছো তা আমি কোনোদিনই ভুলবো না। আহাদ, আজকের দিন এইসব না মনে করালে হয় না? না হয় না, প্রতিটা ক্ষণে আমার ওই দিনটার কথা মনে পড়ে, যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এত সহজে তো ভোলা সম্ভব না। ত্রিধা আহাদের এক হাত শক্ত করে ধরে বলল। এই যে হাত ধরলাম, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এক মৃত্যু ছাড়া আমাদের আর কিছুই আলাদা করতে পারবে না। আহাদ কিছুক্ষণ ত্রিধার দিকে তাকিয়ে থেকে তার হাতটা ছাড়িয়ে বলল। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর শোনো, বিছানার এক পাশে তুমি শুবে আর এক পাশে আমি, কিন্তু আমাকে টাচ করতে পারবে না। ত্রিধা মুখ ভেঙচি কেটে বলল। আসছে, ওনাকে টাচ করার জন্য মনে হয় আমি মরে যাচ্ছি। ত্রিধা কথাগুলো বলে উল্টো দিকে মুখ করে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আহাদ মৃদু হেসে অন্য পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতে আহাদ দেখলো ত্রিধা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ত্রিধার ঘুমন্ত মুখটা দেখে আহাদের মুখে হাসি ফুটল। ভেবেছিলাম আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি, আর আজ তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো ত্রিধা। কিন্তু আমি তো তোমাকে এত সহজে মেনে নিতে পারছি না ত্রিধা। আমার বুকের গভীরে ক্ষত তো মুছে যাচ্ছে না। তবে আমি সবসময় তোমার পাশে থাকবো ত্রিধা। বিয়েটা যখন একবার হয়ে গিয়েছে, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না। ত্রিধা হঠাৎ নড়েচড়ে উঠতেই আহাদের চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে শুয়ে রইল। ত্রিধা চোখ খুলে দেখলো সে আহাদকে জড়িয়ে ধরে শুয়ে আছে, যা দেখে তার মুখে হাসি ফুটল। হায় মাশাআল্লাহ, কি সুন্দর আমার বরটা, কত কিউট লাগছে। তাও আবার এই ঘুমন্ত মুখখানা দেখে। জেগে থাকলে তো এতক্ষণে আমাকে দেখে কটমট শুরু করতো। তৃষা তারপরে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। সে আহাদকে ছেড়ে উঠে বসে বলল। না, বাড়ি ভর্তি মানুষ, এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক হবে না। যাই, ফ্রেশ হয়ে নিচে গিয়ে আমার শাশুড়ি মাকে সাহায্য করি। ত্রিধা বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ত্রিধা ওয়াশরুমে যেতেই আহাদ উঠে বসে হাসতে লাগলো। এই মেয়ের বাচ্চামি আর যাবে না, এত বড় ডাক্তার আর এখন কিনা বাচ্চাদের মতো কথাবার্তা। আপু চল না, চাচিমা তোর কথা অনেকবার জিজ্ঞাসা করতেছিল। আদির কথা শুনে এসা বলল। না রে, আমার শরীরটা ভালো নাই, তুই যা, আমি বরং কালকে বৌভাতে যাব। শরীর ভালো না মানে কি হয়েছে তোর? আরে তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। আচ্ছা তাহলে রেস্ট নে, আমি বরং যাই। হ্যাঁ যা। আদি আহাদের বাড়িতে চলে গেল। এসা দীর্ঘশ্বাস ফেলে বলল। এসা আবার জীবন থেকে এভাবে আমার ভালোবাসার মানুষগুলো হারিয়ে যায়। প্রথমে আম্মু, তারপর আহাদ। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ত্রিধা নিচে নেমে আয়েশা বেগমের কাছে গিয়ে বলল। মা বলো কি করতে হবে? আয়েশা বেগম হাসি দিয়ে বললেন। তোর মুখে মা ডাক শুনতে ভালোই লাগলো, আর তোকে কিছু করতে হবে না। সকালে সব নাস্তা তৈরি হয়ে গেছে, তুই বরং আমার সাথে চল আহাদের বড় ফুফির সাথে দেখা করতে। উনি বিয়েতে ছিল না, আজকে এসেছে। ত্রিধা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আয়েশা বেগম ত্রিধাকে নিয়ে রুমা বেগমের কাছে গেলেন। ত্রিধা রুমা বেগমকে সালাম করলেন। ত্রিধাকে দেখে রুমা বেগম বললেন।
দেখে তো মনে হচ্ছে মেয়ের বয়স কম হবে না। আয়েশা, এত বয়স্ক মেয়ের সাথে ছেলের বিয়ে দিলে কি মনে করে? কিছুদিন পরে তো মেয়ে বুড়ি হয়ে যাবে, তখন সংসার বাচ্চা কাচ্চা সামলাতে তো হিমশিম খেয়ে যাবে। বিয়ে দেওয়া উচিত ছেলের থেকে কম বয়সের মেয়ের সাথে। আর তুমি সমবয়সী মেয়ের সাথে বিয়ে দিলে? আজ সিঁড়িতে দাঁড়িয়ে রুমা বেগমের কথাগুলো শুনতে পেল। জেল সোয়াল চক্ত করে দাঁড়িয়ে আছে। ত্রিধার দিকে তাকিয়ে দেখলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহাত ত্রিধার পাশে দাঁড়িয়ে বলল, ফুফি, তোমার চিন্তা ভাবনা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। ছেলের বয়স হলে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ের বয়স বেশি হলে সমস্যা। এই যুগে এসে তুমি এসব চিন্তাধারায় কিভাবে পুষে রাখো? আর শোনো, ত্রিধা আমার বউ, ওর বয়স বেশি না কম সেটা আমি দেখব, তা তোমার দেখার বিষয় না। খাও দাও থাকো, কিন্তু ত্রিধাকে নিয়ে কোনো একটা কথা বলবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আহাত কথাগুলো বলে স্টাডি রুমের দিকে চলে গেল। ত্রিধার মুখে হাসি ফুটল। রুমা বেগমের কথায় সে যতটা না কষ্ট পেয়েছে, ঠিক ততটাই আনন্দ পেয়েছে আহাত তার পাশে আছে দেখে। রফিকুল সাহেবকে উদ্দেশ্য করে রুমা বেগম বললেন, দেখলি তো তোর ছেলে আমার সাথে কেমন ব্যবহার করলো? রফিকুল সাহেব হাসি দিয়ে বললেন, একদিন আহাদের কথাবার্তা নিয়ে আমার খুব সমস্যা ছিল, তবে আজ প্রথমবার ও যা যা বলছে আমার সহে আমি একমত। রফিকুল সাহেবের কথাগুলো বলে রুমের দিকে চলে গেলেন। রুমা বেগম চোয়াল শক্ত করে বললেন, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আয়েশা বেগম গিয়ে রুমা বেগমের সামনে দাঁড়িয়ে বললেন, আফা, এমনটা করবেন না। কালকে বৌভাতের অনুষ্ঠান আছে, তারপরে না হয় যে যাইয়েন। রুমা বেগম কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বললেন, আরে আমি সবটা মজা করে বলেছি। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, মানে? আরে আদি আমাকে সবটা বলেছিল ওদের বিয়েটা কিভাবে হয়েছে, তাই আমি ভাবলাম একটু পরীক্ষা করেই দেখি আহাদ ওকে এখনো ভালোবাসে নাকি। আর পরীক্ষার ফলাফল দেখে আমার বোঝা হয়ে গেছে আহাদ এখনো ত্রিধাকে ভালোবাসে। কথাগুলো বলে রুমা বেগম ত্রিধার কাছে গিয়ে বললেন, মা, আমাকে ভুল বোঝো না। না ফুপি, সমস্যা নেই কোনো। আপনি ওই কথাগুলো না বললে আমিও জানতাম না আহাদের যে আমার প্রতি এখনো এতটা খেয়াল আছে। রুমা বেগম হাসি দিয়ে রুমের দিকে চলে গেলেন। রাতেবেলা হাত বসে বসে বই পড়ছে আর ত্রিধা সৃজার সাথে মোবাইলে কথা বলছে। সৃজার সাথে কথা বলা শেষ হতে ত্রিধা বলল, আজকে আমি খুব খুশি হয়েছি আহাদ। আহাত ভ্রু কুচকে বলল, কেন? এই যে এটা তো শিওর হলাম তুমি সব সময় আমার পাশে আছো। আহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার অতটা রিয়াক্ট করাও ঠিক হয়নি। খুবই তো নাকি মজা করে বলেছে। হ্যাঁ, তোমার ভালোবাসার পরীক্ষা নিয়েছে। আহাদের কিছু না বলে বই পড়ায় মন দিল। ত্রিধা আহাদের কাছ থেকে বইটা কেড়ে নিয়ে বলল, বউ বসে আছে সামনে, কোথায় বউয়ের সাথে গল্প করবে তা না, গল্পের বইতে মুখ গুজে বসে আছে। আমার জন্য এটা বেস্ট। ত্রিধা আর কিছু না বলে মুখ গোমরা করে শুয়ে পড়ল। আহাদও কিছুক্ষণ পর শুতে গিয়ে দেখলো ত্রিধা ঘুমিয়ে পড়েছে। আহাদ কিছুক্ষণ ত্রিধার দিকে তাকিয়ে থেকে তার কপালে একটা চুমু দিয়ে বলল, পরদিন। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আহাদ আর ত্রিধার বৌভাতের অনুষ্ঠান শুরু হলো। ত্রিধা আহাদের দিকে তাকিয়ে বলল, সো মিস্টার, আপনার মনে কি আমার জন্য আবার ভালোবাসার সৃষ্টি হয়েছে? আহাদ মৃদু এসে বলল, যেই ভালোবাসা শেষই হয়নি তা আবার নতুন করে কি করে সৃষ্টি হবে? ত্রিধা ভ্রু কুচকে বলল, স্বীকার করলে তাহলে? হ্যাঁ, স্বীকার না করে তো আর উপায় নেই। বিয়ে যখন হয়ে গেছে সারা জীবন তো একসাথে কাটাতে হবে, তাই ভাবলাম স্বীকার করেই নেই। দুজন একসাথে হেসে দিল। জয়কে নিয়ে এসে রফিকুল সাহেব আর আয়েশা বেগমের সামনে দাঁড় করিয়ে বলল, বাবা মা, আমি জয়কে ভালোবাসি। আয়েশা বেগম অবাক হয়ে বললেন, তুইও এইসব শুরু করে দিলি? জয় মাথা নিচু করে বলল, আন্টি, আমি রুহিকে অনেক ভালোবাসি, আমি ওকে খুব ভালো রাখবো। রফিকুল সাহেব হাসি দিয়ে বললেন, আমাদের ছেলেমেয়ে দুইজনই অ্যাডভান্স, আমাদের আর তাদের জন্য পাত্রপাত্রী খোঁজা লাগবে না কষ্ট করে। রফিকুল সাহেবের কথা শুনে বাড়ির সবাই হাসি দিলেন। ত্রিধা অনেকক্ষণ ধরে খেয়াল করছে ঈশা যেমন কেমন করে আহাদের দিকে তাকিয়ে আছে, যা দেখে ত্রিধা আহাদকে বলল, আচ্ছা, ঈশা কি তোমাকে পছন্দ করতো? হয়তো, জানি না আমি। কিন্তু তোমার দিকে যেভাবে তাকিয়েছিল তা দেখে তো মনে হলো হয়তো পছন্দ করে। করুক, আমাকে যেই পছন্দ করুক না কেন, আমার পছন্দ একজনেই সীমাবদ্ধ ছিল, তাই এসব নিয়ে কথা না বলাই বেটার। ত্রিধার কিছু না বলে নিঃশব্দে হেসে দিল। কিছুদিন পর ঈশা আর অয়ন দেখা করলো। অয়ন হাসি দিয়ে বলল, তুই আমার সাথে দেখা করতে চেয়েছিস, যা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। অয়ন, আমার তোর সাথে কিছু কথা আছে। বল, আমি তো তোর কথা শোনার জন্যই সর্বদা বসে থাকি। অয়ন, আমি এই কয়েকদিন অনেক ভেবে দেখেছি
তুই ছাড়া আমার কোনো গতি নেই। অয়ন ভ্রু কুচকে বলল, মানে? আমি আমার জীবনের নতুন অধ্যায় তোর সাথে শুরু করতে চাই। সত্যি? হ্যাঁ। অয়ন হাসি দিল, কিন্তু তার চোখে পানি। এশা অয়নের চোখে পানি মুছে দিয়ে বলল, ভালোবাসা এখনো সৃষ্টি হয়নি, তবে তোর এত ভালোবাসা দেখে সৃষ্টি হতে সময় লাগবে না। তারপর দুজন একসাথেই হেসে দিল। ঈশা, তুই বিয়ে করে ফেলেছিস? রবিউল সাহেবের কথা শুনে এশা বলল, হ্যাঁ বাবা, আমি আর অয়ন বিয়ে করে ফেলেছি। তা আমাকে আগে বলতি, আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি ধুমধাম করে দিতাম। অয়ন পাশ থেকে বলল, আসলে আমার মতো ওনার ছেলেকে আপনি নিজের মেয়ে জামাই হিসেবে মেনে নেন নাকি সেভ হয়ে এসে এমনটা করেছে? এশা চোখ রাঙিয়ে অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, একদম এই সব উল্টোপাল্টা কথা বলবি না। রবিউল সাহেব অয়নকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমার মেয়ে জামাই হিসেবে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আদি পাশ থেকে বলল, আমারও দুলাভাই হিসেবে তোমাকে পছন্দ হয়েছে। এশা মুখে হাসি ফুটল। 1 বছর পর আহাদ আর ত্রিধার সব ঝামেলা মিটে গিয়েছে। তারা এখন সুখী দম্পতি। আজকে মুহিত আর সৃজার বিয়ে। আহাদ গিয়ে মুহিতের পাশে দাঁড়িয়ে বলল, কখন কি ঘটিয়ে ফেললি? আমরা তো টেরই পেলাম না। মুহিত হাসি দিয়ে বলল, ভালোবাসা গোপনেই সুন্দর, প্রকাশ করলে আবার নজর লাগতে পারে। মুহিতের কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু সৃজার চোখ রাঙিয়ে বলল, এমন কতগুলো গোপন ভালোবাসা আছে। মুহিত খাবড়ে গিয়ে বলল, আরে না, তুমি ছাড়া আর কেউ নেই। এটা তো কথার কথা বললাম। সৃজা ভ্রু উঠিয়ে বলল, পরে যদি কিছু শুনি তখন বুঝবে আমি কে। সৃজা হাসি দিয়ে বলল, তোর গুন্ডি ভাব আর গেল না সৃজা। সৃজা হাসি দিয়ে বলল, ওটা আর যাবে না। সৃজা হাসি দিয়ে বলল। মুহিত আর সৃজার বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো। এইভাবেই 3 বছর কেটে গেল। আহাদ আর ত্রিধার একটা মেয়ে হয়েছে। মেয়ের বয়স 1.5 বছর। মুহিত আর সৃজা এখন আমেরিকায় থাকে। অয়ন আর এশাও দেশ ছেড়ে কানাডায় চলে গেছে। সেখানে এখন ভার্সিটিতে দুজন প্রফেসর হিসেবে নিয়োজিত। তাদের একটা 2 বছরের ছেলে আছে। আজকে রুহি, জয় আর তোহা আদির বিয়ে। আহাদ ভ্রু কুচকে বলল, রোহিতটা না হয় জানি, কিন্তু আমার শালিকাও দেখি সুপার উস্তাম। তোহা মুখ গোমরা করে বলল, মোটেও না জিজু, আমি তোমার ভাইয়ের সাথে কোনো প্রেম করিনি। আমি প্রথমে বলেছিলাম করলে একেবারে বিয়ে করব, আর আজকে সেটাই হচ্ছে। আদি ভ্রু কুচকে বলল, আর এই 3 বছর ধরে অপেক্ষা করতে করতে আমি আধামরা হয়ে গেছি। রুহি পাশ থেকে বলল, সমস্যা নেই, বিয়ে হলে আবার জীবিত হয়ে যাবি। জয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমি সম্পূর্ণ মৃত হয়ে যাব। রুহি জয়ের পিঠে একটা কিল মারল। জয় হাসি দিয়ে বলল, আরে আমি মজা করেছি। কাজী বিয়ে পড়াচ্ছে। আহাদ তার মেয়ে ত্রিহাকে কোলে নিয়ে ত্রিধার কাঁধে হাত রেখে দেখছে। আহাদ হাসি দিয়ে বলল, আমাদেরও এমন একদিন বিয়ে হয়েছিল, তাই না ত্রিধা? হ্যাঁ, তবে বিয়েটা তোমাকে জোর করে দেয়া হয়েছিল। আরে ওটা তো বাইরে বাইরে না করেছি, ভেতরে ভেতরে তো রাজি ছিলাম। এই যে তার প্রমাণ, এখন আমার কোলে ঘুমিয়ে আছে। তারপর দুজনে একসাথে হেসে দিল। 2 জোড়ে বিয়ে সম্পন্ন হলো। আহাদ আর ত্রিধা বেলকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে, আর ত্রিহা বিছানায় ঘুমিয়ে আছে। ত্রিধা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহাদ, আমি একটা জিনিস বুঝেছি, মানুষরা মন থেকে চায় তাই পায়। এই যে দেখো, আমার মন সব সময় বলতো তুমি একদিন আমার হবে, তুমি ঠিকই আমার হয়েছো। আহাদ ত্রিধার কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার অনেক ধৈর্য, আমি তো আর তোমাকে কম কথা শোনাইনি। ভালোবাসলে একটু বেহায়া হতে হয়, তাহলে তো ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলতে হয়। আর আমি চাইনি আমার ভালোবাসার মানুষ আমার থেকে হারিয়ে যাক, তাই বেহায়া হয়েই না হয় তাকে নিজের করেছি। আহাদ ত্রিধার কানের কাছে একটা গোলাপ গুজে দিয়ে বলল, অনেক ভালোবাসি তোমাকে ত্রিধা, এই ভালোবাসা সবসময় একই থাকবে। ত্রিধা আহাদকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি আহাদ, সারা জীবন এভাবেই আমার পাশে থেকো। হঠাৎ করে ত্রিহা কেঁদে উঠল। আহাদ আর ত্রিধা দুজনেই দ্রুত তার কাছে গেল। ত্রিধা মেয়েকে কোলে নিয়ে কান্না থামালো। একটু পর ত্রিহা আবার ঘুমিয়ে পড়ল। আহাদ ভ্রু কুচকে বলল, মেয়ে তো দেখছি বাবা মায়ের ভালোবাসা সহ্যই করতে পারে না, এইভাবে চলে তো সঙ্গীও আসতে পারবে না। ত্রিধা আহাদের কাঁধে একটা থাপ্পড় দিয়ে বলল, কি সবচেয়ে বলো ম্যাডাম, এত লজ্জা পাবার কি আছে? একটা হয়ে গিয়েছে, আর একটা তো আসবেই, তাই না? দুজনেই একসাথে হেসে দিল। আহাদ ত্রিধা আর ত্রিহাকে একসাথে জড়িয়ে ধরে বলল, আমার শান্তি এখানেই মিলে। সমাপ্ত।